নমস্কার। আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলে। আজ এই চ্যানেলে আপনাদের পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক শ্রী রমাপদ চৌধুরীর লেখা খুব সুন্দর একটি ছোট গল্প। গল্পের নাম ঠগ। গল্প শুরুর আগে আমার পুরনো কথাগুলি আরও একবার খুব সংক্ষেপে বলে নিচ্ছি। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ, যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে, যদি গল্পটি ভালো লাগে, একটি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন নতুন নতুন বাংলা গল্প। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করছি না, শুরু করছি আজকের গল্প ঠগ। গ্রীষ্মের ছুটিতে মামার বাড়ি যাচ্ছিলাম। ভিড় ঠেলে কোনো রকমে বাক্স বেটিং তুলে থার্ড ক্লাস কামরার এক পাশে একটু জায়গা করে নিয়ে সবে গুছিয়ে বসেছি। দেখি কি, মাঝখানে দুটো বেঞ্চি পার হয়ে ওদিক থেকে এক জোড়া চোখ ভুরু কুঁচকে আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। চোখ ফিরিয়ে নিলাম সঙ্গে সঙ্গে, কারণ যিনি তাকিয়েছিলেন তিনি পুরুষ নন, মহিলা। বয়সে আমার চেয়ে বেশ কিছু বড়। আমার প্রায় মুখোমুখি বসেছিলেন তিনি। মাঝখানে শুধু দু বেঞ্চি মাথা দুলতে শুরু করেছিল ট্রেনটা ছেড়ে দেওয়ার পর থেকে। তাদের মাথার দোলানিতে অবশ্য ভদ্রমহিলার মুখটা এক হাতবার ঢাকা পড়ছিল, এক হাতবার দেখা যাচ্ছিল। দেখা গেলে কি হবে, আমি চোখ তুলে তাকাতে পারিনি, কারণ যতবার আর চোখে তাকাই ততবারই দেখি তিনি ঠায় ঠায় একদৃষ্টে তাকিয়ে আছেন আমার দিকে। দু একবার হলো তিনি যেন ঠোঁট টিপে মুচকি মুচকি হাসছেন আমার অস্বস্তি দেখে। ফর্সা গোলগাল মুখ, সিঁথিতে চওড়া করে সিঁদুর, হাতে কি একটা বইও ছিল। মাঝে মাঝে তিনি সেটা পড়বার চেষ্টা করছিলেন আর থেকে থেকে তাকাচ্ছিলেন আমার দিকে। সে যে কি অস্বস্তি বলে বোঝাতে পারবো না। আমি তাই ইচ্ছে করে জানালায় মুখ গলিয়ে অন্যমনস্ক হবার চেষ্টা করলাম। ট্রেন তখন বেশ জোরে চলতে শুরু করেছে। অনেকক্ষণ জানালায় গলা বাড়িয়ে থাকবার জন্যে ঘাড় টনটন করছিল। মাথা তুলতেই তার সঙ্গে চোখাচোখি হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে মুচকি হেসে তিনি বলে উঠলেন, কি রে, চিনতে পারছিস না? বেশ জোরেই বললেন, যাতে দুটো বেঞ্চি পার হয়ে কথাটা আমার কাছে এসে পৌঁছয়। চমকে উঠলাম প্রশ্ন শুনে। খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম তাকে, কিন্তু চিনতে পারলাম না। আমাকে বোধহয় সেই মুহূর্তে খুব অসহায় দেখালো। আমার অবস্থা দেখে হাসলেন তিনি, বললেন, এ লাইনে কোথায় যাচ্ছিস, মামার বাড়ি? আমি বললাম, হ্যাঁ। তারপর নানা প্রশ্ন। বাবা ভালো আছেন? মা কাশি থেকে ফিরেছেন? হ্যাঁ রে, মিনার বিয়ের কিছু ঠিক হলো? নিমু চাকরি বাকরি পেল? আর একটার পর একটা প্রশ্নের উত্তর আমি দিয়ে চলেছি। হঠাৎ একবার থেমে পড়ে বললাম, উত্তর দেব না আপনার কথার। সশব্দে হেসে উঠলেন তিনি, বললেন, কেন রে? বললাম, এত সব জিজ্ঞেস করে গেলেন অথচ আপনাকে চিনতেই পারলাম না। উত্তর এলো, তুই বল না আমি কে? আমি বললাম, সত্যি তো চিনতে পারছি না। ভদ্রমহিলার মুখ থেকে হাসি সরে গেল। ক্রমে ক্রমে মুখখানা গম্ভীর হয়ে গেল তার। একটুক্ষণ চুপ করে থেকে ধীরে ধীরে বললেন, আমি আমি তো সেজো মামিমা। উত্তর দিতে তিনি যেন বেশ একটু অস্বস্তি বোধ করলেন, কিন্তু উত্তর শুনেও আমি চট করে বুঝে উঠতে পারলাম না। মনে মনে আমি তখন বিশ্বব্রহ্মাণ্ড তোলপাড় করছি। সেজো মামিমা? সে কেন সেজো মামিমা হবে? এদিকে ট্রেন তখন এসে দাঁড়িয়েছে একটা ছোট্ট স্টেশনে।
তাড়াহুড়ো করে সেই স্টেশনে নেমে গেলেন তিনি। ট্রেন আবার ছেড়ে দেবার মুহূর্তে ফিরে তাকিয়ে মুচকি হেসে বিদায় জানালেন। আর স্টেশনের নামটা চোখে পড়তেই মনে পড়ে গেল, আরে এ তো করণডিহির মামিমা, মানে আমাদের বুলু মামিমা। আশ্চর্য, বুলু মামিকে একেবারে চিনতেই পারিনি। অনুশোচনায় মনটা ভরে গেল, ব্যথায় টনটন করে উঠল বুকটা। আশ্চর্য, যার কথা আমরা কোনোদিন ভাবিনি, যার কোনো খবরই রাখিনি এতকাল, তিনি দেখেই চিনতে পারলেন। কথায় বার্তায় মনে হলো সব খবরই রাখেন আমাদের। সম্পর্কটা আমরাই মুছে ফেলেছি, তিনি কিন্তু মনে মনে পুষে রেখেছেন সব স্মৃতি। আমি তো সেজ মামিমা। কথাটা বারবার গুনগুন করলো মনের মধ্যে। চেহারাটা কি তার বদলে গেছে বলেই কি, নাকি মন থেকে মুছে ফেলেছি বলেই চিনতে পারলাম না। সেজ মামিমা বলতে চোখের সামনে অন্য একটি মুখ ভেসে উঠেছিল, যে মুখ গত 10-12 বছর ধরে দেখে আসছে। আমাদের সমস্ত সংসারটি তিনি বাসুকির মতো ধারণ করে আছেন মাথার উপরে। খেতে ভালোবাসি বলে সারা গাঁ খুঁজে তিনি মাগুর মাছ জোগাড় করে আনেন, ইঁচড়ের তরকারি রাঁধেন চমৎকার। অর্থাৎ রানী মামিমাকে আমরা সেজ মামিমা বলে জানি। আর ট্রেনে দেখা ইনি হলেন বুলু মামিমা। ব্যাপারটা হলো এই যে, সেজ মামার দুটো বিয়ে, রানী মামিমা আর বুলু মামিমা। দাদামশাইরা ছিলেন এ তল্লাটের বড় জমিদার। কত বড় তা ভাঙা পুরনো কাছারি বাড়িটা দেখলেই বোঝা যায়। বিয়ের সময় ধুমধামও কম হয়নি। ব্যান্ড বাজানোর দল এসেছিল কলকাতা থেকে, কারবাইডের আলো সাজানো হয়েছিল চতুর্দিক, আর নিমন্ত্রিতদের সংখ্যা 2000-এরও বেশি। সেসব ছবি এখনো আমার চোখের সামনে ভাসে, স্পষ্ট মনে পড়ে সব। দাদামশাই দামি শাল গায়ে, রূপোর পাতে মোড়া ছড়ি হাতে হুকুম দিচ্ছেন সকলকে। আদর আপ্যায়ন ঠিক হচ্ছে কিনা তদারক করছেন। আর সকলেই তটস্থ। ছোটখাটো কোনো গাফিলতির জন্যে দাদামশাই না চটে যান। চটে গেলে কারোর রক্ষে নেই, প্রলয়কাণ্ড বাঁধিয়ে বসবেন। সত্যি কথা বলতে কি, দাদামশাইকে মামারাও ভয় পেত। আমরা তো অনেক সময় কাছে যেতেই সাহস পেতাম না, কারণ এমনি সকলের সঙ্গে হেসে খেলে কথাবার্তা বলতেন বটে, কিন্তু তার হুকুমকে ভয় পেত সকলেই। একবার যা মুখ থেকে বের হবে তার নড়চড় হবে না। বিয়ে যখন ঠিকঠাক, বাবা নাকি বলেছিল, যার বিয়ে তাকে একবার মেয়ে দেখে আসতে বললে হতো না? দাদামশাই হেসে উড়িয়ে দিয়েছিলেন, বলেছিলেন, মেয়ের বাপ তার মেয়েকে বিয়ে দিচ্ছে আমার ছেলের সঙ্গে। পাত্র দেখে যদি বিয়ে দিত তো পাত্রের মতামতের কথা উঠতো। আর এই কথাই শেষ পর্যন্ত বহাল রইল। নিজে মেয়ে দেখতে যেতে পেলেন না সেজ মামা। বিয়ের পর রূপোর পরা সেজ মামার পিছনে গাঁট ছড়া বাঁধা রানী মামিমা যখন এসে নামলেন গাড়ি থেকে, তখন সব আশঙ্কা মুহূর্তে মিলিয়ে গেল। এমন রূপ নতুন বউয়ের। সবাই তারিফ করলো দাদামশাইকে। বললে, পছন্দ বটে, খুঁজে খুঁজে সবচেয়ে সুন্দরী মেয়েটিকেই ছেলের বউ করে এনেছেন। তারিফ শুনে খুশির হাসি হাসলেন দাদামশাই। বললেন, দেখো বাপু, বুড়ো বয়সটার একটা দাম তো আছে। ছেলে ছোকরারা ভুল করতে পারে, কিন্তু বুড়োরা ভুল করে না। সবাই স্বীকার করলো সে কথা। আর রানী মামিমা যে শুধু দেখতেই সুন্দর ছিলেন তা নয়, গুণও ছিল অনেক। মাস কয়েক যেতে না যেতে সেই পরিচয়ও পাওয়া গেল। সব সময় মুখে হাসি লেগে আছে। সংসারে যে কাজই হোক, সর্বপ্রথমে এগিয়ে আসবেন রানী মামিমা। শ্বশুর শাশুড়ির সেবা, ছোটদের যত্ন আত্তি থেকে শুরু করে পুজো পার্বণের ব্যবস্থা, সব দিকেই চোখ তার। শত বিপদ আপদেও মুখে হাসি লেগেই আছে। কিন্তু সে আর কতদিন? বছর না ঘুরতেই অঘটন ঘটে গেল একদিন। দাদামশাই বসে বসে তেল মাখছিলেন, আর রানী মামিমা সামনের কুয়োয় জল তুলছিলেন। দাদামশাই স্নানের জন্যেই।
বাড়িতে চাকর বাকর যথেষ্ট থাকলেও দাদামশাই নিজের হাতে তেল মাখতেন, আর রানী মামিমা নিজের হাতে জল তুলে দিতেন তার স্নানের জন্য। এদিকে তেল মাখতে মাখতে হঠাৎ দাদামশাইয়ের চোখ গেল রানী মামিমার পায়ের দিকে। তার পায়ের গোড়ালির উপর চোখ পড়তেই কপাল কুঁচকে উঠল দাদামশাইয়ের। গম্ভীর গলায় ডাকলেন, সেজ বৌমা, এদিকে এসো তো একবার। ঘুমটাটা একটু টেনে রানী মামিমা হাসি মুখে কাছে এসে দাঁড়ালেন। দাদামশাই একটা আঙুল দেখালেন রানী মামিমার গোড়ালির দিকে। গম্ভীর গলায় প্রশ্ন করলেন, কি এটা? আমিও দেখিনি তার আগে, দেখে শিউরে উঠলাম। স্মৃতির দাগটুকু দেখে ঘৃণায় আতঙ্কে সরে এলাম। রানী মামিমা চুপ করে রইলেন, কোনো উত্তর দিতে পারলেন না। কি বা উত্তর দেবেন এই প্রশ্নের? দাদামশাই আবারও প্রশ্ন করলেন, কতদিন হয়েছে? রানী মামিমা এবারও কোনো উত্তর দিলেন না। দাদামশাই জিজ্ঞেস করলেন, বিয়ের আগে থেকেই আছে? রানী মামিমা মাথা নিচু করে পায়ের নিচে মাটি খুঁড়তে খুঁড়তে বললেন, হ্যাঁ। আর কোনো কথা হলো না। তোলা জল উপুর করে ঢেলে দিলেন দাদামশাই। নিজে জল তুলে স্নান করে বেরিয়ে গেলেন বৈঠকখানায়। সারা বাড়ি তখন থমথম করছে, সকলের মুখে চোখে আতঙ্ক। দাদামশাইয়ের ভাবগতিক দেখে সকলেই বুঝতে পারল ঝড়ের পূর্বাভাস এটা। একে একে কানাঘুষো ফিসফিস বন্ধ হলো। শুনলাম দাদামশাই নাকি রানী মামিমার বাবাকে চিঠি দিয়েছেন অপমান করে। চিঠি দিয়ে জানিয়েছেন তার মেয়েকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। সপ্তাহখানেক পরেই হন্তদন্ত হয়ে ছুটে এলেন রানী মামিমার বাবা। পায়ে ধরে ক্ষমা চাইলেন, কত কি বোঝাতে চাইলেন, কিন্তু দাদামশাই এতটুকু নরম হলেন না। সকলেই বুঝতে পারল তার মত বদলানো যায় না। এদিকে রানী মামিমার অত সুন্দর চেহারা এক সপ্তাহেই কালি হয়ে গিয়েছে। 3 মাসের রোগীর মতো পাংশু মুখ, চোখের কোলে দুশ্চিন্তার দুঃখের ছায়া, শরীরের কোথাও যেন এক ফোঁটা রক্ত নেই। দেখলেই মনে হয় যেন কান্না থমকে আছে চোখের আড়ালে। কানা অবধি ভর্তি জলের গিলাসের মতো, একটু নাড়া দিলেই যেন উপচে পড়বে। বাবা বোঝাবার চেষ্টা করলেন, মামারা বোঝাবার চেষ্টা করলেন, এমনকি দিদিমাও রাগ করে আহার নিদ্রা ত্যাগ করলেন। কিন্তু দাদা মশাইয়ের সেই এক কথা, এই রোগ আমাদের বংশে কারোর কখনো হয়নি, এই রোগে আমাদের বংশ নষ্ট হতে দেব না। গায়ের ডাক্তারকে ডেকে আনা হলো। তিনিও বোঝালেন এটা এমন কিছু ভয় পাবার মতো রোগ নয়, ছোঁয়াচে তো নয়। কিন্তু কে কার কথা শোনে? শেষ পর্যন্ত দিদিমা বললেন, আহা, তুমি কি পাগল হয়েছ? বৌমার দিকে তাকিয়ে বুঝতে পারোনি এ সময় কি যাও বললেই যাওয়া চলে? সে কি? চমকে উঠলেন দাদামশাই। দিদিমার ইঙ্গিতটা বুঝতে পেরে কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, তাহলে তো আর কোনো কথা চলে না। ও মেয়েকে আমার বাড়ির বউ করে রাখতে পারি না, ও রোগ জন্মগত। কান্নাকাটি উপরত অনুরোধ কিছুই টিকল না। রানী মামিমাকে চলে যেতেই হলো। রানী মামিমা চলে যাওয়ার পর থেকে পরিবর্তন শুরু হলো সেজ মামার। সবসময় চুপচাপ বসে কি যেন ভাবেন, একা একা থাকেন, কথা বললে বিরক্ত হন। দাদামশাইয়ের কাছে চাপা থাকলেও আরা সকলেই জানতো। আগে জানালে হয়তো বিয়েই হতো না, এই আশঙ্কায় এটুকু চেপে রাখতে বাধ্য হয়েছিলেন রানী মামিমার বাবা। বিয়ের পরই নাকি কাঁদতে কাঁদতে সে কথা সেজ মামাকে বলেছিলেন রানী মামিমা। সেজ মামার দিক থেকে কোনো ক্ষোভ ছিল না, কোনো আক্ষেপও ছিল না তার জন্য। তাই সবচেয়ে বেশি আঘাত পেলেন সেজ মামা নিজে। আরো আঘাত পেলেন যখন দাদামশাই বলে বসলেন, ছেলের আবার বিয়ে দেব আমি। মেয়েকে দাঁড়াবার চেষ্টা করলেন সেজ মামা। সেই প্রথম বোধহয় দাদামশাইয়ের বিরুদ্ধে কেউ বিদ্রোহ করবার সাহস পেল। বাধা পেয়ে আরো রেগে গেলেন তিনি। ঘটকের সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন মেয়ে দেখতে। ফিরেও এলেন পাত্রী দেখে, বিয়ের দিন পাকাপাকি করে। খবর পেয়ে
রানী মামিমার বাবা চিঠি লিখলেন। মেয়েকে বড় ডাক্তার দেখিয়ে চিকিৎসা করাচ্ছেন তিনি। সেরে উঠবে আশা দিয়েছেন ডাক্তার। দাদামশাই হাসলেন চিঠি পেয়ে। হ্যাঁ, সেরে যাবে? ও বিষ দূর করা কি সহজ কথা? পায়ের গোড়ালিতে আছে এখন, ক্রমশ সর্বশরীরে হবে। সেটি ভীষণ রোগ, ধবলুজা, শ্বেতকুষ্ঠও তাই। আপত্তি তো শুধু রোগের জন্য নয়, মেয়ের বাপ তার সঙ্গে এমন প্রবঞ্চনা করলো কেন? আগে জানায়নি কেন? সেরে গেলেও ও ঠক দত্তরের মেয়েকে বাড়ির বউ করে আনবেন না তিনি। সেজ মামা মেয়েকে দাঁড়ালেন। বিয়ে আমি করব না, বিয়ে শখ আমার মিটে গেছে। বিয়ে করবে না? বিয়ে করবে না? রেগে আগুন হয়ে উঠলেন দাদামশাই। হুমকি দিলেন, ত্যায্য পুত্র করবেন বলে শাসালেন। শেষে কোনো কিছুতেই যখন কাজ হলো না, আহার নিদ্রা ত্যাগ করে বসলেন। বিয়ের দিন ঠিক করে ভদ্রলোককে কথা দিয়ে এসেছি আমি, আমার সম্মান আর রইল না, তো বেঁচে থেকে আর লাভ কি? আমি আত্মঘাতী হব? আমার বেঁচে থেকে লাভ কি? শেষ পর্যন্ত সাহস হারালেন সেজ মামা। বিয়ে করতে রাজি হলেন। বিয়ে হয়েও গেল। রানী মামিমার বদলে এলেন বুলু মামিমা। সকলে ভেবেছিল দুদিন পরেই সংসারে চা খাবার সচল হবে, আবার সুস্থভাবে জীবন শুরু হবে সেজ মামার। ভুল বুঝেছিল সকলে। দাদামশাইয়ের বিরুদ্ধে সেজ মামার যত আক্রোশ সব গিয়ে পড়লো বুলু মামিমার উপরে। যেন সংসারের সমস্ত অশান্তির জন্য বুলু মামিমাই দায়ী। বুলু মামিমার সঙ্গে ভালো করে কথাও বলতেন না সেজ মামা। পরিবারের অন্য সকলেও তার সঙ্গে কেমন একটা দূরত্ব রেখে চলত। তাই জীবন অতিষ্ঠ হয়ে উঠল বুলু মামিমার। টিকতে পারলেন না। ছাই চাপা আগুনের মতো বিতৃষ্ণায় জ্বলছিলেন বুলু মামিমা। হঠাৎ হঠাৎ একদিন কি একটা সামান্য ব্যাপার থেকে তুমুল কাণ্ড বাঁধিয়ে বসলেন। রাগারাগি করে বাপের বাড়ি চলে গেলেন, আর ফিরলেন না। সেজ মামা ফিরিয়ে আনতে গিয়েছিলেন, ফিরিয়ে আনতে গিয়ে একাই ফিরে এলেন। দাদামশাই চিঠি দিলেন, কিন্তু তার উত্তর এলো না। সবই লক্ষ্য করছিলেন দাদামশাই, মুখ বুঝে সহ্য করছিলেন সবকিছু। বুঝেছিলেন ইচ্ছে থাকলে মানুষকে সবই দেওয়া যায় না শান্তি। বুলু মামিমার অশান্তি, সেজ মামার অশান্তি, সংসারের অশান্তি, সব দেখতে দেখতে কঠিন অসুখে পড়লেন তিনি। বেশ কিছুদিন রোগে ভুগে মারা গেলেন। মৃত্যুর খবর পেয়ে ছুটে এলেন রানী মামিমা। কোলে তখন তার ছোট্ট একটি মেয়ে। যে মেয়ের জন্মের খবর পেয়েও সেজ মামাকে দেখতে যেতে দেননি দাদামশাই। পাছে দিদিমা পা সরিয়ে নেন, এই ভয়ে স্পর্শ বাঁচিয়ে প্রণাম করলেন রানী মামিমা। দিদিমা কিন্তু দূরে সরে থাকতে পারলেন না। দুহাত বাড়িয়ে ফুটফুটে নাতনিটিকে কুলে তুলে নিলেন। বললেন, সেজে বৌমা, ভগবান যাহা দিয়েছেন তাকে ঘৃণা করা কি চলে? তোমার পায়ে যা হয়েছে তা তো আমার ছেলেরও গায়ে হতে পারত, তখন কি তাকে ফেলে দিতাম? সে কথা শুনে দিদিমাকে জড়িয়ে ধরে রানী মামিমা সে কি কান্না। দিদিমাও কাঁদলেন, বাড়ির সকলেই কাঁদল। চোখের জলে সব বিষ, সব অভিশাপ ধুয়ে মুছে গেল। শান্তি নামলো ফের সংসারে। কিন্তু দিন কয়েক পরে বুলু মামিমাও এসে হাজির হলেন। শ্বশুরের মৃত্যুর খবর জেনেও কি করে আর দূরে থাকেন? বুলু মামিমা প্রণাম করে উঠতেই ছোট্ট ফুটফুটে নাতনিটিকে তার কোলে দিয়ে দিদিমা হেসে বললেন, এই নাও তোমার মেয়ে, এবার থেকে কিন্তু তোমার। মেয়ে? কার মেয়ে? বিস্ময় চোখ কপালে উঠল বুলু মামিমার। এদিকে পরিচয় পেয়ে রানী মামিমা ছুটে এলেন। বোনের মতো স্নেহের আলিঙ্গনে বুলু মামিমাকে কাছে ডাকলেন। কিন্তু বুলু মামিমার চোখে তখন আরো বিস্ময়। যেন ঠিক এমনটি আশা করেননি তিনি। বোধহয় অন্য কিছু ভেবেছিলেন, অন্য কি কল্পনা। যেমন এসেছিলেন হঠাৎ, তেমনই হঠাৎ চলে গেলেন তিনি। কেন চলে গেলেন কেউ বুঝতে পারল না।
তারপর আর ফিরে আসেননি বুলু মামিমা। হয়তো 10, হয়তো 12 বছর পার হয়ে গেছে। কিন্তু কোনোদিন তাকে ফিরিয়ে আনবার কথা কল্পনাও করেনি সেজ মামা। প্রথম আলোচনা হতো, দু একবার উঠতো বুলু মামিমার নাম। কেউ শুধু তারই দোষ দেখতো, কেউ বলতো না, তার কোনো অপরাধ নেই। এমনি করে কখন যে সকলের মন থেকে বুলু মামিমার নামটা মুছে গেল, কখন যে আমরা তাকে একেবারে ভুলে গেলাম, তা বুঝতে পারিনি। তিনি বেঁচে আছেন কি নেই, থাকলেও কোথায় আছেন, কেমন আছেন, এসব প্রশ্ন মনে জাগেনি কোনোদিন। 10-12 বছর পরে হঠাৎ হঠাৎ দেখা হয়ে গেল বুলু মামিমার সঙ্গে। চেহারা একেবারে বদলে গেছে, দেখে চেনাই যায় না। তারপর স্টেশনের নামটা দেখে মনে পড়ে গেল, কিন্তু তখন আর সময় নেই, ট্রেন ছেড়ে দিয়েছে। তবে বাড়ি পৌঁছে খবরটা না জানিয়ে থাকতে পারলাম না। সকলের সামনেই বললাম, জানো, আজ একটা ব্যাপার হয়েছে। বুলু মামিমা, করণডিহির মামিমার সঙ্গে দেখা হয়ে গেল ট্রেনে। সকলেই চমকে উঠল। খুঁটিয়ে খুঁটিয়ে সমস্ত ঘটনার আনুপূর্বিক বর্ণনা দিলাম। বললাম, জানো, বুলু মামিমা কিন্তু আমাদের সব খবরই রাখেন, আমরাই শুধু তার কোনো খবর রাখি না। সকলেই গম্ভীর হয়ে গেল, কেউ কোনো কথা বলল না। শুধু সেজ মামার মুখখানা হঠাৎ কেমন যেন বদলে গেল, কেমন যেন চাপা কান্নায় থমথম করছে। মাথা নিচু করে বসে রইলেন। তারপর এক সময় সকলে উঠে যেতে সেজ মামা ফিসফিস করে বললেন, হ্যাঁ রে, আমার কথা কিছু জিজ্ঞেস করলো? বললাম, কই, না তো। কিছু জিজ্ঞেস করলো না? বললাম, না। চুপ করে রইলেন, কোনো কথা বললেন না আর। অনেকক্ষণ পরে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, হ্যাঁ, ওর আর কি দোষ বল, সব দোষ তো আমাদেরই। বললাম, যাও না সেজ মামা, গিয়ে ফিরিয়ে নিয়ে এসো তুমি, এইভাবে একটা জীবন নষ্ট হয়ে যাবে চোখের সামনে। দীর্ঘশ্বাস ফেলে সেজ মামা বললেন, তাই ভাবছি। হ্যাঁ, যাব, ফিরিয়ে আনতে যাব আমি, কাল সকালের ট্রেনেই যাব। বলে সুটকেস গোছাতে শুরু করলেন সেজ মামা। রানী মামিমা সুটকেস গুছিয়ে দিলেন। বললেন, হ্যাঁ, সত্যি তো, দোষ তো আমাদেরই। যাও যাও, ফিরিয়ে নিয়ে এসো ওকে। পরের দিন ভোরবেলাতেই ট্রেন। ভোরবেলায় ঘুম ভাঙতে দেখি সেজ মামা তখনও ঘুমোচ্ছেন। ডেকে বললাম, কি গো মামা, করণডিহি যাবে না? সেজ মামা ঘুম ঘুম চোখেই বললেন, আহ, বড় ঘুম পাচ্ছে রে, এখন থাক, 10টা ট্রেনে যাব। 10টার সময় খোঁজ নিয়ে জানলাম কি একটা কাজ সেরে আসতে গেছেন সেজ মামা। ফিরে এসে বললেন, বড় দেরি হয়ে গেল রে, বিকেলের ট্রেনেই যাব। বিকেল বেলায় বললেন, শরীরটা ভালো নেই, তাছাড়া পরের সপ্তাহে তো ওদিক দিয়ে যেতে হবে, তখনই বরং। পরের সপ্তাহে ফিরে আসতেই বললাম, মামা, করণডিহে গিয়েছিলে? দীর্ঘশ্বাস ফেলে সেজ মামা বললেন, যাওয়ার হলো কই, যা কাজের চাপ। কিছুক্ষণ চুপ করে থেকে হঠাৎ বললেন, কোন মুখেই বা যাব বল? জিজ্ঞেস করলাম, কেন? উত্তর এলো, বাবাকে যদি ঠক জোচ্চোর বলে অপমান করে। মেয়ে দেখতে গিয়ে বাবা যে তোর রানী মামিমার কথা একেবারে চেপে গিয়েছিলেন। চমকে উঠলাম সেজ মামার কথা শুনে। রানী মামিমার ঘোড়ালির সেই সাদা দাগটুকু দেখে একদিন দাদামশাই যেমন চমকে উঠেছিলেন। বহুদিন আগে দাদামশাইয়ের মুখে শোনা প্রবঞ্চনা, প্রবঞ্চনা কথাটা হঠাৎ যেন কানে বাজলো, যেন দাদামশাইকে বিদ্রুপ করে উঠল কথাটা।
শেষ হলো আজকের গল্প, শ্রী রমাপদ চৌধুরীর লেখা গল্প ঠগ। বেশ মনের দাগ কাটার মতো একটি গল্প। আপনাদের কেমন লাগলো গল্পটি? কেমন লাগলো আমার পাঠ এবং পরিবেশনা? তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। আপনাদের ছোট্ট একটু মতামত আমার কাছে অনেক মূল্য রাখে। আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। অপেক্ষায় রইলাম আপনাদের মতামতের। সবাই খুব ভালো থাকুন, সাথে থাকুন। ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে।